অফিসের ইজি চেয়ারে কমসমলের সাধারণ সম্পাদক ইউরি রশিদভ চোখ বন্ধ করে শুয়ে আছে। তার পাশে ইজি চেয়ারের উপর পড়ে আছে তুর্কিস্তানের চলতি সংস্করণ। চোখ বন্ধ করে ভাবছে রশিদভ, ভাবছে সে দেশ এক পরিবর্তনের দিকে গড়াচ্ছে। প্রত্যেক পরিবর্তনের পটভূমিতেই থাকে এক ঝড়, এক সংঘাত। এই সংঘাতে তার ভূমিকা কি হবে? কমসমল এবং কমিউনিস্ট পার্টি থেকে আমরা যাই বলি, আমাদের জনগণ এই পরিবর্তনের জন্য উন্মুখ। তাদের হৃদয়ে একটা দগদগে ক্ষত ঘুমিয়েছিল। সাইমুম তাকে জাগিয়ে দিয়েছে। এই জাগরণ রোধ করবে কে? নিজেরই উপর আর বিশ্বাস নেই রশিদভের। গতকাল যখন জানালা দিয়ে ফেলে যাওয়া তুর্কিস্তান সে পেল, তখন রাগ হওয়ার বদলে ভালো লাগলো তার। মনে হলো মন তার যেন এর জন্য অপেক্ষা করেছিল। আমার তো উচিত ছিল তুর্কিস্তান পাওয়ার পরেই এটা পার্টিকে জানানো, পার্টি অফিসে জমা দেয়া, কিন্তু মন আমার তা দিতে দেয়নি। তাই শুধু নয়, হৃদয়ের এক দুর্বোধ্য তাড়না এসে তুর্কিস্তানকে সযতনে সবার চোখ থেকে গোপন রেখেছে। গোপন করার পরেও তার বড় বোন গোয়েন্দা বিভাগের অফিসার শাহিন সুরাইয়ার হাতে ওটা পড়ে যায়। ভয়ে আড়ষ্ট হয়ে উঠেছিল সে, কিন্তু বিস্ময়ের ব্যাপার, তার আপা তুর্কিস্তান তার হাতে আবার ফেরত দিয়েছে। এই সাথে একটু চাপা স্বরে মুরব্বিয়ানার ঢঙে বলেছে, এসব জিনিস রাখার ব্যাপারে তোর আরও একটু সাবধান হওয়া উচিত। তার কথা শুনে মনে হয়েছে ছোট ভাইয়ের কাজটাকে সে শুধু সমর্থনই নয়, আরও ভালোভাবে করতে পারুক, তাই যেন সে চায়। বিস্মিত চোখে রশিদভ তার বোনের দিকে তাকিয়েছে, বলেছে, আপা কিছুই যে বললেন না। কি বলবো? বকবেন, কোথায় পেয়েছি তা জিজ্ঞেস করবেন। এসব বিষয় আমি কম জানতে চাই। কিন্তু আপনি তো গোয়েন্দা বিভাগের একজন অফিসার। রশিদভের চোখে অনুসন্ধান। তুইও তো কমসমলের সাধারণ সম্পাদক এ অঞ্চলের। সুরাইয়ার কথায় পাল্টা আক্রমণ। আপা, আমি আসলে আপনার মতটা জানতে চাচ্ছি। মন না থাকলে মত থাকবে কি করে? মন নেই? রশিদভের চোখে অপার বিস্ময়। একটা জাতির ইতিহাস, ঐতিহ্য যদি মরে যায়, আত্মপরিচয়ের অধিকার যদি শেষ হয়ে যায়, তার মন আর বেঁচে থাকতে পারে না। মন আমাদের মরে গেছে রশিদভ বিস্ময়ে কেঁপে উঠেছিল। এ কি বলছে তার আপা? কেন্দ্রীয় গোয়েন্দা নেটওয়ার্কের সে একজন দায়িত্বশীল অফিসার। সাপ্তাহিক ছুটি কাটাবার জন্য আজই সে বাড়িতে এসেছে তাসখন্দ থেকে। বিস্ময় বিমূঢ় ছোট ভাইয়ের দিকে তাকিয়েছিল সুরাইয়া। সে আরও কাছে সরে এসে বলল, মধ্য এশিয়ার মুসলমানরা যে অত্যাচার সহ্য করেছে, যুগ যুগ ধরে হাতুড়ির যে নিদারুণ আঘাত তারা পেয়েছে, কোনো বিস্ময় দিয়ে তুই তার পরিমাপ করতে পারবি না রশিদভ। শোয়ে শোয়ে আমাদের মতো হুকুম বরদারদের মন ও মত দুইই মরে গেছে। বোনের দিকে তাকিয়ে ভাবছিল রশিদভ। ভাবনার মধ্যে আবার তার আগের প্রশ্নই ফিরে এলো। বলল, সাইমুম সম্পর্কে তোমার কোনোই মত নেই আপা? ওরা অনেক বড় কাজ করছে। ওদের ব্যাপারে কোনো মত প্রকাশের উপযুক্ত আমি নই। সুরাইয়ার কণ্ঠ যেন তখন অনেকটা ভারী হয়ে এসেছে। রশিদভের বোন কথা কয়টি বলেই তার কাছ থেকে সরে গিয়েছিল। রশিদভ ইজি চেয়ারে একটা পাশ ফিরে তুলে নিল আবার সেই তুর্কিস্তান। হিসার দুর্গে গণহত্যার সচিত্র বিবরণ ওতে আছে। গুলরোগ কৃষি খামারের জীবনকে কিভাবে লণ্ডভণ্ড করে দেয়া হয়েছে তার সচিত্র বর্ণনাও ওতে রয়েছে। আরও রয়েছে পিয়ালং উপত্যকা মৃত্যুপুরীতে পরিণত হওয়ার হৃদয় বিদারক কাহিনী। সেই সাথে রয়েছে সাইমুমের মস্কো অপারেশনের আরিস অপারেশন, বক্স নগরী অপারেশন, পিয়ালং অপারেশন ইত্যাদি কাহিনী। হিসার দুর্গ, গুলরোগ খামার, পিয়ালং উপত্যকা ইত্যাদি হৃদয় বিদারক কাহিনী পড়ে রশিদভের মন যেমন বেদনায় টনটন করে উঠল, তেমনি সাইমুমের অপারেশনগুলোর কাহিনী পড়ে তার হৃদয়টা গর্বে ফুলে উঠল। নিজের মনের দিকে চেয়ে নিজের থেকে চমকে উঠল রশিদভ। কমসমলের রিজিওনাল সাধারণ সম্পাদক সে। কেমন করে সে বিদ্রোহীদের সাথে এমন করে একাত্ম হচ্ছে? সঙ্গে সঙ্গে
হৃদয়াবেগের এক বন্যা এসে এই চমককে একেবারেই ভাসিয়ে দিল। হৃদয় থেকে হৃদয়ের খোলা দরজায় মুখ এনে কে যেন বলল, কমিউনিস্ট কমসমলের সাধারণ সম্পাদক তার আসল পরিচয় নয়। আসল পরিচয় সে রশিদভ, সে মুসলিম। অপরিচিত এক প্রশান্তির শিহরণ খেলে গেল তার দেহে। এ সময় একজন যুবক কমসমল অফিসের জানালা দিয়ে ভিতরে উকি দিল। দরজা বন্ধ রেখে সে জানালায় এসে দাঁড়িয়েছে। তার চোখে মুখে দুষ্টামির ছাপ। তাই সরাসরি দরজায় টোকা না দিয়ে রশিদভ কী করছে দরজা বন্ধ করে তা দেখার জন্য জানালায় এসে দাঁড়িয়েছে। এ সময় দরজা বন্ধ করে রশিদভকে বসে পড়তে দেখে কৌতুকী বোধ করল যেন যুবকটি। কি পড়ছে রশিদভ? প্রেমের নিষিদ্ধ উপন্যাস নাকি? বড় বড় নিঃশ্বাস ফেলে হাই তুলে ভেতরে বড় ফু চালান দিয়ে দেখল রশিদভের ভাব ভাঙে না। অবশেষে সে ঠকঠক করে টোকা দিল জানালার পাল্লায়। রশিদভ চমকে উঠে তাকালো জানালার দিকে। দেখল জামায়াতিন জানালায় দাঁড়িয়েছে। জামায়াতিন কমসমলের আঞ্চলিক সভাপতি। বিরাট লম্বা চওড়া দেহ জামায়াতিনের। মাথার চেয়ে দেহই তার বেশি চলে। নাগরিক পরিবেশের চাইতে ঘোড়ার পিঠে চারণ ক্ষেত্রেই তাকে মানায় বেশি। যা বুঝে তার সোজাসুজি গড়গড় করে বলে ফেলা এবং করে ফেলাই তার স্বভাব। রশিদভ জামায়াতিনকে দেখে তুর্কিস্তানটা তাড়াতাড়ি লুকিয়ে রেখে, আসছি কমরেড জামায়াতিন বলে উঠে দাঁড়াল। দরজা খুলে দিল রশিদভ। ঘরে ঢুকে জামায়াতিন বলল, প্রেমপত্র পড়ার মতো ওটা কি পড়ছিলে দেখি? শঙ্কিত হল রশিদভ, তবু মুখে স্বাভাবিক ভাব টেনে বলল, ও কিছু নয়, একটা পার্টি বুলেটিন। জামায়াতিন রশিদভের মুখের দিকে চেয়ে বলল, কমরেড, পার্টি বুলেটিন কেউ ওভাবে পড়ে না। নিশ্চয় নিষিদ্ধ কোনো লেখকের চমৎকার কোনো গল্প টল্প পড়ছিলে, দেখাও না। রশিদভ এবার তার সবটুকু শক্তি একত্র করে বলতে চেষ্টা করল, ও কিছু না কমরেড, চলো বসি। পার্টি সেক্রেটারি ডেকেছেন, অল্পক্ষণ পরে ওখানে যেতে হবে। জামায়াতিন হাসল, বলল, তুমি বসো, ওই ওখানে তো রাখলে ওটা বের করে আনি। বলে জামায়াতিন নিজে ইজি চেয়ারের নিচে গুজে রাখা তুর্কিস্তান বের করে আনল। ফ্যাকাশে হয়ে গেল রশিদভের মুখ। তুর্কিস্তান হাতে নিয়ে জামায়াতিন এসে রশিদভের পাশে বসল। রশিদভের মুখ নিচু, মুখ তোলার সাহস পাচ্ছে না সে। জামায়াতিন গম্ভীরভাবে রশিদভের আসামি সুলভ অবস্থার দিকে তাকাল। তার ঠোঁটের কোণায় একটা সূক্ষ্ম হাসি, কিন্তু নীরস কণ্ঠে বলল সে, এটা কি কমরেড? কর্কশের কাছাকাছি জামায়াতিনের শুকনো কণ্ঠস্বরে আরও ঘাবড়ে গেল রশিদভ। জামায়াতিনের দিকে না তাকিয়ে রশিদভ বলল, দেখতেই তো পাচ্ছ। দেখতে পাচ্ছি এটা তুর্কিস্তান, কিন্তু আমি জিজ্ঞেস করছি এ জিনিসটা যে কি তা তুমি জানো? জানি। কি জানো? বিদ্রোহীদের মুখপত্র। তোমার কাছে কেন? রশিদভ এ প্রশ্নের কোনো জবাব দিল না। আরও একটু গম্ভীর কণ্ঠে জামায়াতিন বলল, তোমার কাছে তুর্কিস্তান আছে, তুমি পড়ছ, এ খবর কি পার্টি জানে? রশিদভ এবার মুখ তুলে জবাব দিল, না, জানে না। রশিদভের কণ্ঠে এবার যেন রুখে দাঁড়াবার ভঙ্গি। জামায়াতিন আবার বলল, এর অর্থ কি কমরেড জানো? জানি। কি? রশিদভ কোনো জবাব দিল না। জামায়াতিন আবার বলল, এর অর্থ কি এই নয় যে তুমি বিদ্রোহীদের সাথে যোগাযোগ রাখো, কিংবা তুমি তাদেরই একজন? কেঁপে উঠল রশিদভ। একবার ভাবল কিভাবে সে তুর্কিস্তান পেয়েছে তা খুলে বলে, কিন্তু পরে আবার ভাবল এ কথা কেউ বিশ্বাস করবে না, কারণ সে তা পাওয়ার পর পার্টিকে জানায়নি। উপরন্তু সে গোপনে তা পড়েছে এবং লুকোবারও চেষ্টা করেছে। সুতরাং ঘটনার অহেতুক কোনো ব্যাখ্যায় না গিয়ে সে বলল, যা ইচ্ছে বলতে পারো, আমার কিছু বলার নেই। রশিদভ চুপ করল। জামায়াতিনও সঙ্গে সঙ্গে কিছু বলল না। তার ঠোঁটের কোণে তখনও সে সূক্ষ্ম হাসিটা। একটু চুপ থেকে নতমুখে রশিদভকে বলল, কমরেড, এভাবে তোমার জীবন কোনো ভয়াবহ গহ্বরের দিকে ঠেলে দিচ্ছ, তুমি জানো? জানি। জানার পরেও এ কথা তুমি বলছো? হ্যাঁ। ভয় করছে না? রশিদভ মুখ তুলে দরজা দিয়ে বাইরের দিকে দৃষ্টি মেলে ধরল।
অনেকটা স্বগত কণ্ঠেই যেন বলল, কিছুক্ষণ আগে পর্যন্ত ভয় করেছে, এখন আর করছে না। কারণ এখন এই মুহূর্তে আমি ভাবছি, হতভাগা এই জাতির জন্য তো কিছুই করতে পারেনি। আজ জাতিকে কিছু দিতে পারবো এমন কোনো যোগ্যতাও আমার নেই। প্রাণটাই শুধু আমার আছে। জাতির জন্য এ প্রাণটা দেবার সুযোগ পেলে জীবনটা আমার সার্থক হবে বলে মনে করছি। জামাতিন রশিদবকে অবাক করে দিয়ে তার দিকে হাত বাড়ালো এবং সজোরে হ্যান্ডশেক করল তার সাথে। বলল, তোমাকে অভিনন্দন জানাচ্ছি রশিদ। রশিদব বিস্মিত কণ্ঠে বলল, এ কি বলছো তুমি জামাতিন? ঠিকই বলছি, আমি তো তোমার মতো অত মাথার চাষ করি না। আমি এমন করে বলতে পারতাম না। আমার মনের আকুলি বিকুলিকে তুমি ভাষা দিয়েছ, তাই তোমাকে অভিনন্দন। একটু থামল জামাতিন, তারপর পকেট থেকে তুর্কিস্তান বের করে বলল, বিশ্বাস করো, তুর্কিস্তান আমি নিয়ে এসেছি তোমাকে পড়াবো বলে। দুদিন থেকে আমি এটা পড়ছি, অনেক ভেবেছি করণীয় নিয়ে। আমার ভাবনাকে তুমি ভাষা দিয়েছ রশিদব। দুজনে আরেক প্রস্থ হ্যান্ডশেক করল, তারপর দুজনেই চুপচাপ। রশিদব প্রথমে কথা বলল সে, মনে হচ্ছে তুর্কিস্তান, ওরা তুর্কিস্তানের ঘরে ঘরে পৌঁছিয়েছে। নিশ্চয় অদ্ভুত নেটওয়ার্ক সাইমুমের। আল্লাহ তাদের শক্তি দান করুন, আমিন। দুটি হাত তুলে বলল জামাতিন। জামাতিন তার মোনাজাতের হাতটা নামিয়ে নেবার সাথে সাথে একটা গাড়ি এসে অফিসের দরজায় দাঁড়ালো। গাড়িটা তুঘরিল তুগানের। তুঘরিল তুগান পশ্চিম উজবেকিস্তানের কমিউনিস্ট পার্টি প্রধান, বেশ প্রভাবশালী। সকলেই জানে রাষ্ট্রের সুপ্রিম সোভিয়েতের কংগ্রেস পার্টির আসল মনোনয়ন তার প্রতি। অর্থাৎ আসছে নির্বাচনে এ অঞ্চল থেকে প্রতিনিধি হিসাবে সেই সুপ্রিম সোভিয়েত যাচ্ছে। এই সারাকাতে তার বিশাল বাড়ি। অবশ্য এই বাড়িতেই পার্টি অফিস, কলখজ অফিস, ইউনিয়ন অফিস। তুঘরিল তুগান বিকেলে তার বাড়িতে কমসমলের সভাপতি ও সেক্রেটারিকে ডেকেছে কি এক জরুরি ব্যাপারে। কোনো জরুরি ব্যাপার হলেই কমসমল নেতৃবৃন্দকে এভাবে ডেকে সে পরামর্শ করে। অফিসিয়াল কোনো আলোচনায় যাওয়ার আগে এভাবে সে একটা অপিনিয়নে পৌঁছার চেষ্টা করে। তার এই কৌশল তাকে সকলের কাছে গ্রহণযোগ্য করেছে এবং তার নেতৃত্বকে পাকাপোক্ত করে দিয়েছে। গাড়ি এসে দাঁড়ালে জামাতিন রশিদবকে বলল, চলো, 5টা বাজতে দেরি নেই। জামাতিন এবং ইউরি রশিদব দুজনে গিয়ে গাড়িতে উঠল। গাড়ি ছুটে চলল গ্রামের মধ্য দিয়ে প্রশস্ত রাস্তা ধরে গ্রামের অপর প্রান্তে। গাড়ি এসে পৌঁছল তুঘরিল তুগানের বাড়িতে। তার প্রাইভেট গাড়ি বারান্দায় গিয়ে দাঁড়ালো। ড্রাইভার নেমে জামাতিনদের দরজা খুলে ধরল। জামাতিন বলল, এখানে কেন ড্রাইভার? সদর গেটে গাড়ি যাবে না? ড্রাইভার বলল, সাহেব এখানেই নামতে বলেছেন। তিনি আপনাদের জন্য তার ব্যক্তিগত ড্রয়িং রুমে অপেক্ষা করবেন। জামাতিন ও রশিদব দুজনেই নামল গাড়ি থেকে। গাড়ি বারান্দা থেকে কয়েক ধাপ উপরে উঠলে অর্ধচন্দ্রাকৃতি বিরাট বারান্দা, স্টিলের ফ্রেমে দামি পুরু কাঁচে ঢাকা, মাঝখানে দরজা, দরজাটাও কাঁচের। গাড়ি বারান্দা থেকে উঠে দরজার মুখোমুখি হতে দারোয়ান দরজা খুলে ধরল। ভেতরে প্রবেশ করল দুজন। হৃদয় জোড়ানো প্রশান্তি ভেতরে। ফুল এয়ার কন্ডিশনড বাড়িটা। কাঁচ ঢাকা অর্ধচন্দ্রাকার বারান্দায় সোফা ও কুশন চেয়ার সাজানো, মাঝে মাঝে নানা গাছ ও ফুলের টব। সব মিলিয়ে সেখানে শান্তি ও সবুজের একটা আমেজ। তুঘরিলের পরিবারের সদস্যরা মাঝে মাঝে এখানে এসে বাইরের বিচিত্র দৃশ্য উপভোগ করে। বারান্দার উত্তর পাশে ও দক্ষিণ পাশে পারিবারিক গেস্ট রুম, আর সামনের বড় রুমটা ডাইনিং হল। ডাইনিং হলের পাশ দিয়ে প্রশস্ত করিডোর এগিয়ে গেছে। করিডোরটিও কার্পেটে মোড়া। তুঘরিল তুগানের অন্দরে তারা এর আগেও এসেছে। খাস ড্রয়িং রুমটি তারা চেনে। জামাতিন রশিদব সেদিকে এগোলো। এক জায়গায় এসে ভেসে আসা এক গানের সুরে তারা থমকে দাঁড়ালো। থমকে দাঁড়ালো মানে পাটা যেন তাদের আটকে গেল। গানের সুরে নয়, গানের কথায়। উজবেক কবি ইব্রাহিম আলাউদ্দিনের এ গান
আজ মৃত। কমিউনিস্ট শাসকরা একে বহুদিন আগেই নিষিদ্ধ করে দিয়েছে। এক নারী কণ্ঠ থেকে ভেসে আসছিল সেই গানটি। নিচু গলা, অনেকটা স্বাগত কণ্ঠ তার। সে গাইছিল, তুমি একখানা কিতাব পড়ো আর কিতাবের লেখকের খোঁজ করো। বিরাট অট্টালিকা দেখে নির্মাতার নাম জানতে চাও, তবে জমিন ও আসমানের কোনো মালিক নেই। হে মানুষ, চিন্তা করো, বুঝে দেখো আমাদের কাছে সব জিনিসই নিশানা দিচ্ছে মহান সর্বশক্তিমান এক আল্লাহর। হৃদয়ের গভীর তলদেশ থেকে উচ্চারিত হচ্ছিল গানের কথাগুলো। নরম কণ্ঠের এক মমতা মাখানো আবেগ তাতে। হৃদয়স্পর্শী এক মরমিয়া সুরে ভর করে আসছিল গানের কথাগুলো। ইব্রাহিম আলাউদ্দিনের এ নিষিদ্ধ গান জামাতিন এবং রশিদব দেখেছে, কিন্তু এই প্রথম শুনল তারা। নিষিদ্ধ এই অমৃত তারা যেন গোগ্রাসে গিলছে। তন্ময় হয়ে তারা যেন নিজেদের হারিয়ে ফেলেছে। গানের নরম মরমিয়া সুর নীরব পরিবেশকে করে তুলেছে বেদনার্ত। তন্ময়তা ভাঙল জামাতিন ও রশিদবের। নড়ে উঠল তারা। ফিরে তাকাতেই দেখল তুঘরিল তুগান পেছনে দাঁড়িয়ে। তার চোখে মুখে বিরাট এক অস্বস্তি। জামাতিন ও রশিদব তার দিকে তাকাতেই সে বলল, চলো তো দেখি ব্যাপারটা কি। বলেছে যে ঘর থেকে গানটি ভেসে আসছিল সেদিকে চলল। জামাতিন ও রশিদব পরস্পর এক ধরনের অবুঝ দৃষ্টি বিনিময় করে তুঘরিল তুগানের পেছনে চলল। দরজা খোলাই ছিল। ওরা ভেতরে প্রবেশ করল। প্রথমে তুঘরিল তুগান, তারপর ওরা। তুঘরিল তুগানের মেয়ে ফাইজাভা নাতাকায়ার পড়ার ঘর এটা। একটি বুকশেলফ, পড়ার জন্য চেয়ার টেবিল, একটা ইজি চেয়ার এবং ঘরের এক কোণে একটা ফ্রিজ। ইজি চেয়ারে চোখ বুজে শুয়েছিল ফাইজাভা। 19-20 বছরের মতো হবে বয়স। তাসখন্দ বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী সে। লাল তুর্কি চেহারা, চোখ একটু বেশিই যেন নীল। ওরা প্রবেশ করতে ফাইজাভা উঠে দাঁড়াল। ওর চোখে কিছুটা বিস্ময়। বোধহয় পিতার সাথে জামাতিন ও রশিদবকে এভাবে দেখেই। উঠে দাঁড়িয়ে ফাইজাভা পিতাকে স্বাগত জানালো, কিন্তু পিতার গম্ভীর মুখ দেখে চমকে উঠল সে। এত লোকে বসার জায়গা ওই পড়ার ঘরে ছিল না, সুতরাং দাঁড়িয়েই থাকল সবাই। বিস্মিত অপ্রস্তুত ফাইজাবার দিকে চেয়ে তার পিতা তুঘরিল তুগান গম্ভীর কণ্ঠে বলল, ওটা কি গান করছিলে ফাইজাবা? ফাইজাবার মুখ আরও লাল হয়ে উঠল। কোনো উত্তর দিল না। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল সে। আকস্মিকভাবে এ অবস্থায় পড়ে জামাতিন ও রশিদব অস্বস্তি বোধ করতে লাগল। তারা বুঝতে পারল উত্তর উজবেকিস্তানের কমিউনিস্ট পার্টি প্রধান তুঘরিল তুগান তার মেয়ের এই নিষিদ্ধ গান গাওয়াকে স্বাভাবিকভাবেই সহ্য করতে পারছে না। কিন্তু আবার চিন্তা করল, তারা যেহেতু গান শুনেছে, তাই সম্ভবত তাদের সামনে মেয়ের এ শাস্তির ব্যবস্থা। মেয়েকে নীরব দেখে তুঘরিল তুগান আবার জিজ্ঞেস করল, এ গান নিষিদ্ধ, এ গান বিদ্রোহী কবির, তুমি জানো না? তুঘরিলের স্বর এবার আরেকটু শক্ত শোনাল। ফাইজাবা মুখ নিচু রেখে বলল, জানি। জানো তাহলে এ গান কেন? আমার ভালো লাগে। মুখ না তুলেই জবাব দিল ফাইজাবা। তুঘরিল তুগানের মুখ আরো লাল হয়ে উঠল। মুহূর্তের জন্য সে জামাতিনদের দিকে তাকালো। মনে হয় জামাতিন ও রশিদবের সামনে তার মেয়ের কমিউনিস্ট নীতিবিচ্যুতির এ ঘটনা প্রকাশ হয়ে পড়ায় সে বেশি অস্বস্তি ও অপমান বোধ করছে। তুঘরিল তুগান মুখটা ঘুরিয়ে কঠোর কণ্ঠে বলল, এর পরিণতি কি জানো? এবার মুখ তুলল ফাইজাবা। তার রক্তাভ পাতলা ঠোঁট দুটি মনে হলো শক্ত হয়ে উঠেছে। তার চোখে দৃষ্টি স্থির। পিতার জিজ্ঞাসার জবাবে সেই উত্তরটা দিল, জানি। তুঘরিল তুগানের মুখটা আরো লাল হয়ে উঠল। ক্রোধ এবং বিরক্তির একটা ছায়া দেখা দিল তার চোখে মুখে। মুখ খুলল সে। মনে হলো কঠোর কোনো কথা ছুটে যাবে ফাইজাবার দিকে, কিন্তু তুঘরিল তুগান কিছু বলার আগেই রশিদব বলল, সম্মানিত কমরেড, ফাইজাভা অন্যায় কিছু বলেনি। ও গান আমারও খুব ভালো লাগে। জামাতিন বলল, আমারও। তুঘরিল তুগান এদের দিকে ফিরে বলল,
তোমরা বলো কি, কেন ভালো লাগে? জানি না, তবে মনে হয় আমাদের মনের যে কথাগুলো বলতে পারি না, গান তাই বলে দেয়, বলল রশিদব। তোমার এ কথার অর্থ কি দাঁড়ায় রশিদব? কিছু আড়াল না করে মনের কথাটাই বলেছি কমরেড। নাস্তিক্য প্রচার, ধর্মের বিরুদ্ধে প্রোপাগান্ডা কি তোমার কমসমলের একটা বড় দায়িত্ব নয়? তা জানি এবং তা করছিও, কিন্তু যেটা বললাম সেটা আমার মনের কথা। একজনের সত্তা দুটো হতে পারে কি করে? পারে সম্মানিত কমরেড। সত্তা যখন বাইরের কোনো শক্তির পরাধীন হয় তখন তার একটা স্বাধীন অন্তর্রূপ থাকে। তোমাকে পরাধীন বলছো? তুমি কোথায় যাচ্ছ রশিদব? আমি জানি না, তবে আমার মনে হচ্ছে আমার পথ যেন এটাই। আবেগে উত্তেজনায় রশিদবের মুখ লাল, চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠেছে। ভারী শোনালো তার শেষের কথাগুলো। তুঘরিল তুগান তার দিকে স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে আছে। ফায়জাবার উজ্জ্বল চোখ দুটি রশিদবের দিকে নিবদ্ধ। একটু পরে তুঘরিল তুগান মুখ খুলল, বলল, এখানে আর নয়, চলো বৈঠকখানায়, ওখানেই কথা বলা যাবে। বলে সে রুম থেকে বেরিয়ে গেল। তার পিছনে জামায়াতিন ও রশিদবও যাচ্ছিল। এই যে পিছন থেকে ছোট্ট একটা ডাক। ফিরে দাঁড়ালো রশিদব। শুক্রিয়া। উজ্জ্বল চোখে সলজ্জ ফায়জাবার ছোট্ট সম্ভাষণ। ধন্যবাদ বলেই বেরিয়ে যাবার জন্য ফিরে দাঁড়িয়েছিল রশিদব। শুনুন, আবার ডাকলো ফায়জাবা। রশিদব ঘুরে দাঁড়ালো। তার একটু কাছে সরে এলো ফায়জাবা। বলল, আপনি বেশি বলে ফেলেছেন, এমন করে বিপদ ডেকে আনা উচিত হবে না। মুহূর্তের জন্য চোখ বুঝল রশিদব। তারপর চোখ খুলে ফায়জাবার দিকে তাকিয়ে বলল, বিপদ কয়দিন আটকে রাখা যাবে ফায়জাবা? তবু সাবধান হওয়া উচিত, বলল ফায়জাবা। মনে রাখবো তোমার কথা। ফায়জাবার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। সে ঔজ্জ্বল্য যেন রশিদবের চোখকে স্পর্শ করল। নতুন করে সেদিকে একবার চোখ তুলে বেরিয়ে আসার জন্য দাঁড়ালো রশিদব। তুঘরিল তুগান এবং জামাতিন গিয়ে বসেছিল ড্রয়িং রুমে। রশিদব গিয়ে জামাতিনের পাশে বসল। তুঘরিল তুগানের মুখটা গম্ভীর। সোফায় গা এলিয়ে দিয়েছিল সে। চোখ দুটি বোঝা। বয়স তার 50 হবে। মাথাভর্তি চুল দু একটা পাকতে শুরু করেছে। স্ট্যালিনের মতো মোচ উপরের ঠোঁটটাকে প্রায় ঢেকে দিয়েছে। চোখের দৃষ্টি গভীর এবং তীক্ষ্ণ। সব মিলিয়ে তার চেহারায় একটা তীক্ষ্ণ ব্যক্তিত্বের ছাপ আছে। নিচের লোকেরা তাকে ভালোবাসার চেয়ে ভয়ই বেশি করে, আর এ কারণে সে উপরের লোকদেরও প্রিয়। কারণ কমিউনিস্ট শাসনে ভালোবাসার মতো হৃদয়বৃত্তির কোনো ভূমিকা নেই। সেখানে ভয় ও কঠোরতাই বলা যায় শাসনের একমাত্র হাতিয়ার। তুঘরিল তুগানের গম্ভীর নীরবতার সামনে জামাতিন ও রশিদব খুবই অস্বস্তি বোধ করছিল। রশিদব এইমাত্র ফায়জাবার পড়ার ঘরে যে কথাগুলো বলল তা স্বাভাবিক অবস্থায় বলার মতো নয়। কিন্তু আজ সকাল থেকে যে ঘটনাগুলো ঘটেছে এবং অবশেষে ফায়জাবার গান ও তার উত্তর, সবগুলো মিলিয়েই তাকে কমিউনিস্ট পার্টির এক জাঁদরেল নেতার সামনে অমন করে বিদ্রোহাত্মক কথা বলিয়েছে। তুঘরিল তুগান কথাগুলোকে কিভাবে গ্রহণ করেছে, কি বলবে সে, ইত্যাদি কথা রশিদব ও জামাতিনের মনে উকি দিচ্ছিল। তবে একটা জিনিস তারা লক্ষ্য করেছে, তুঘরিল তুগানের মতো কমিউনিস্ট নেতার মধ্যে বিষয়টা যতটা প্রক্রিয়া সৃষ্টি করা উচিত তা করেনি। সেটা কি মেয়ের কারণেই? এ সময় নাস্তা এলো। নাস্তা পরিবেশন করল বেয়ারা। চোখ খুলে সোজা হয়ে বসল তুঘরিল তুগান। তারপর জামাতিন ও রশিদবের দিকে চেয়ে বলল, নাও শুরু করো। নাস্তা শেষ হলো। বেয়ারা বেরিয়ে গেলে তুঘরিল তুগান উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। ফিরে এলো তার জায়গায়, সোজা হয়ে বসল। তারপর একটু সামনে চোখে বলল, জামাতিন, রশিদব, গুরুত্বপূর্ণ একটা পরামর্শের জন্য তোমাদের ডেকেছি, কিন্তু তার আগে আমি যে কথাগুলো তোমরা বললে তার ব্যাখ্যা জানতে চাই। বলে তুঘরিল তুগান জামাতিন ও রশিদবের দিকে তাকিয়ে রইল। রশিদবই প্রথম বলল, সম্মানিত কমরেড, বিষয়টি যেখানে আছে সেখানে রেখে দিলে ভালো হয়। কেন? যা বলেছি তার বেশি আমি বলতে পারবো না, বলাও ঠিক হবে না।
মনে হয় আপনার শোনাও ঠিক হবে না। উত্তরে তুঘরিল তুগান আর কিছু বলল না, এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওদের দিকে। একটু পরে বলল, ফাইজাবার জবাবও কি এ একই রকম? রশিদব বলল, আমি জানি না কমরেড, তবে মনে হয় এরকমেরই। তুঘরিল তুগান আবার চোখ বন্ধ করল। চোখ খুলল কিছুক্ষণ পর, তারপর সোজা হয়ে বসে বলল, সাইমুমের সাথে তোমাদের কোনো সম্পর্ক আছে? জামাতিন ও রশিদব দুজনেই বলে উঠল, না, কোনো সম্পর্ক নেই। তাহলে এসব কথা আজ তোমাদের মুখে আসছে কেমন করে? দুজনেই নীরব। সহসা কোনো উত্তর তারা দিল না বা দিতে পারল না। দুজনেরই মাথা নিচু। একটু পরে ধীরে ধীরে মুখ তুলল রশিদব, বলল, আমার মনে হয় হৃদয়ের যে দুয়ার আমাদের বন্ধ ছিল, সাইমুম তা খুলে দিয়েছে। বন্ধ দুয়ারের আড়ালে এতদিন আমাদের যে জীবন চেতনা, ঐতিহ্য, চিন্তা এবং জীবন বোধ মাথা কুড়ে মরছিল, তা আজ মুক্ত পাখায় ভর করে বেরিয়ে এসেছে। থামল রশিদব। তুঘরিল তুগান চোখ বন্ধ করে রশিদবের কথা শুনছিল। কথা শেষ হলেও তার চোখ বন্ধই থাকল। এক ভাবনার সমুদ্রে যেন সাঁতার কাটছে সে। এক সময় সে চোখ খুলে সোজা হয়ে বসল, যেন ঘুম থেকে জাগল সবে মাত্র। সজীব মনে হলো তাকে। আমি আজ তোমাদের যে জন্য ডেকেছি শোনো, বলে সে শুরু করল। স্থানীয় গোয়েন্দা সূত্র খবর দিয়েছে আজ রাতে আহমাদ মুসা অথবা সাইমুমের কোনো এক বড় নেতা আমাদের কলখজে আসছে। আমাদের কলখজের গোপন সাইমুম ইউনিট নাকি এ সফরের বন্দোবস্ত করেছে। তাদের আঞ্চলিক নেতাদের আজ বৈঠক বসছে সারাকায়াতে। বৈঠক কোথায় হবে তা জানা যায়নি। একটু থামল তুঘরিল তুগান, তারপর আবার শুরু করল। মুশকিলে পড়েছি, এই খবরটা আজ সরকারকে জানালে আজই এই কলখজে বিরাট একটা ঘটনা ঘটে যাবে, যার পরিণতি আমি জানি না। তারপর শুধু এই কলখজ নয়, গোটা অঞ্চলের জীবনটাই লণ্ডভণ্ড হয়ে যাবে সন্দেহ সংঘাতের মধ্যে পড়ে। আর এই ঘটনাটা যে আমি জানাবো না তাও ঠিক মনে করছি না। এখন তোমাদের পরামর্শ বলো। আমি খুব চিন্তিত এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে। জামাতিন ও রশিদবের চোখে মুখে প্রথমে বিস্ময় ও আনন্দের চিহ্ন ফুটে উঠল তুঘরিল তুগানের কথায়। আহমাদ মুসা তাদের কলখজে আসছে, এই খবরে তারা প্রথমে আনন্দই বেশি পেয়েছিল, কিন্তু তাদের আনন্দটাই তুঘরিল তুগানের কথার শেষে এসে চিন্তায় রূপান্তরিত হল। তুঘরিল তুগান কথা শেষ করলেও তারা সঙ্গে সঙ্গে তার উত্তর দিতে পারল না। চিন্তা করছে তারা। কথা প্রথমে জামাতিনই বলল সে, খবরটা উপরে জানানো ঠিক হবে না। আমার মতে খবরটা জানালে লাভের চেয়ে ক্ষতিই বেশি। সাইমুমরা পিটটান দিয়ে পালিয়ে যাবার মতো নয়, ফলে এক রক্তক্ষয়ী ব্যাপার ঘটে যাবে, যার পরিণতি এ অঞ্চলের জন্য ভালো হবে না। তার চেয়ে কেউ জানল না সাইমুম প্রোগ্রাম করে চলে গেল, এটাই ভালো। আমি মনে করি সাইমুমের ব্যাপারগুলো প্রকাশ করার চাইতে গোপন রাখার মধ্যেই লাভ বেশি। থামল জামাতিন। কথা বলল এবার রশিদব। বলল, ব্যাপারটাকে আমি অন্যভাবে দেখতে চাই। আমরা না জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খবর জানবেন না, এটা আমি মনে করি না। সম্মানিত কমরেড যে সূত্র থেকে জেনেছেন, সে সূত্র কিংবা অন্য কোনো সূত্র খবর কর্তৃপক্ষকেও পৌঁছাতে পারে। যদি এর সামান্য সম্ভাবনাও থাকে, তাহলে আমাদের তরফ থেকে খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানো অত্যন্ত মারাত্মক হয়ে দাঁড়াবে। সুতরাং খবর জানানোই উচিত। তাহলে ধরে নিতে হবে এ অঞ্চলে আমরা এক রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত ঘটাচ্ছি আর সাইমুমকে ঠেলে দিচ্ছি বিপদের মুখে, বলল জামাতিন। সংঘাত আমরা এড়াতে পারবো না কমরেড। আজ না হয় কাল সেটা বাঁধবেই। আর সাইমুমকে বিপদে ফেলার কথা, সাইমুম কারো উপর নির্ভর করে প্রোগ্রাম করতে আসছে না। তাদের শক্তির প্রতি আমার আস্থা আছে, জবাব দিল রশিদব। রশিদব কথা শেষ করলে মুখ খুলল তুঘরিল তুগান। বলল, তোমাদের দুজনেরই কথাতেই যুক্তি আছে, তবে রশিদবের কথা আমার কাছে বেশি বাস্তব বলে মনে হয়। কিন্তু একটা কথা আমি ভাবছি, আমি আমার জনগণের মধ্যে কাজ করছি সেই ছোটবেলা থেকে। আমি তাদেরকে চিনি,
আমার ভয় হচ্ছে এখানে সরকার পক্ষের সাথে সাইমুমের কোনো সংঘাত বাঁধলে সরকার জনগণের কাছ থেকে কোনো সহযোগিতা পাবে না। এই অবস্থায় গোটা অঞ্চলের উপর বিরাট বিপদ নেমে আসবে, যেমন এসেছে গোলরুক সহ অনেক খামার এবং অনেক জনপদের উপর। এটা কি করে ঠেকাবো? রশিদ বলল, যেহেতু পরিস্থিতির কোনো নিয়ন্ত্রণই আমাদের হাতে নেই, তাই ওই পরিণতি আমরা রোধ করতে পারবো না। তবে খবরটা জানালে অন্তত নেতৃত্বটা আমরা রক্ষা করতে পারি, যা আমরা নানা কারণেই প্রয়োজন মনে করি। তুঘরিল তুগান এবং জামায়াতিন দুজনেই ভাবছিল। রশিদ কথা শেষ করলে দুজনেরই মাথা রশিদের কথায় সাই দিল। রশিদ কথা শেষ করলে তুঘরিল তুগান বলল, তাহলে এটাই ঠিক হলো। বিষয়টা আমি তখন তাসখানকে জানিয়ে দিচ্ছি। পার্টি লেভেলে আমি আলোচনা করেছি, তাদেরও সব শেষ মত এটাই। একটু থামল তুঘরিল তুগান, তারপর বলল, তোমাদের ধন্যবাদ, কোনো নির্দেশ এলে তোমাদের জানাবো। জামায়াতিন ও রশিদ বুঝল কথা এখানেই শেষ। তারাও জবাবে বলল, ধন্যবাদ কমরেড, বলে তারা উঠে দাঁড়ালো, বেরিয়ে এলো ঘর থেকে। বেরিয়ে তারা দেখল ফাইজাবা করিডোরে দাঁড়িয়ে আছে। তারা চলতে শুরু করলো। চলতে চলতে বলল, শুধু এক পক্ষকে জানাবার সিদ্ধান্ত কি ঠিক হলো? কোন এক পক্ষ? জিজ্ঞেস করল রশিদ। সরকার পক্ষ, বলল ফাইজাবা। আর কোন পক্ষকে জানাতে হবে? সাইমুম। সাইমুমকে কেন? বলে দাঁড়িয়ে পড়ল রশিদ। তার সাথে জামায়াতিনও। রশিদ আবার বলল, আমরা সরকারের লোক, সাইমুমকে জানাবো কেন? রশিদের প্রশ্নের কোনো জবাব না আসতে জামায়াতিন বলল, তুমি কি সাইমুম পক্ষের লোক ফাইজাবা? দুজনের এ আক্রমণে বিন্দুমাত্র অপ্রতিভ হল না ফাইজাবা। হাসি মুখেই বলল, আমি জনগণের পক্ষে। আবার চলতে শুরু করেছে তারা। চলতে চলতে রশিদ জিজ্ঞেস করল, সরকার এবং জনগণ কি আলাদা? সেই কাঁচে দেয়াল ঘেরা গোল বারান্দায় এসে দাঁড়িয়েছে তারা। দেয়ালের উপর দরজার পাশে বসা দারোয়ানকে দেখা যাচ্ছে। ফাইজাবা রশিদের প্রশ্নের জবাবে বলল, আপনার প্রশ্ন আমি আপনাকেই করছি রশিদ ভাই। রশিদ একটু দাঁড়ালো। গাম্ভীর্য নেমে এলো তার চোখে মুখে। সে জামায়াতিনের দিকে তাকিয়ে বলল, কমরেড জামায়াতিন, তুমি এ প্রশ্নের উত্তর দাও। জামায়াতিন বলল, দেখো, এ প্রশ্নের জবাব তুমি জানো, ফাইজাবা জানে, আমিও জানি। অযথা এই জিজ্ঞেস করাটা কেন? বলে জামায়াতিন দরজার দিকে হাঁটা শুরু করল। রশিদ ও ফাইজাবার মধ্যে দৃষ্টি বিনিময় হল। হাসল তারা জামায়াতিনের নাটকীয়তায়। চলে আসার জন্য রশিদ ঘুরে দাঁড়ালো। তারপর ফাইজাবার দিকে ফিরে বলল, তোমার উদ্বেগটা বুঝেছি, আল্লাহ ভরসা। বলে রশিদ দরজার দিকে পা বাড়াল। একখণ্ড হাসি ফুটে উঠল ফাইজাবার মুখে। কমিউনিস্ট যুবলীগ কমসমল এর নেতা রশিদের মুখে আল্লাহ ভরসা শব্দটা এই প্রথম শোনা গেল বেমানান মনে হল না।